শুরু। আপনারা দেখছেন সময়ের কণ্ঠ, সঙ্গে আমি জামিতুল ইসলাম। আজ আমরা এসেছি নদিয়ার তেহট্ট ব্লক, অর্থাৎ তেহট্ট সাব ডিভিশনের তেহট্ট 1 নম্বর ব্লক। আর এই তেহট্ট 1 নম্বর ব্লকের যিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক বাংলায় বলা হয়, এবং সেই সাথে আমার পাশে রয়েছেন জয়েন্ট বিডিও, জয়েন্ট ডেভেলপমেন্ট ব্লক আধিকারিক। তো এই দুজন আধিকারিক তাদের শত ব্যস্ততার মধ্যে দিয়েও যে সময়ের কণ্ঠকে সময় দিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই নদিয়ার খানিকটা অনুন্নতই বলা যাবে, সেরকমই একটি ব্লক, যে ব্লকের ডেভেলপমেন্ট কতটা হয়েছে তা নিয়েই মূলত কথা। প্রথমেই আমি বিডিও সাহেব সঞ্জীব সেন, তাকে সময়ের কণ্ঠে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, এবং সময়ের কণ্ঠকেও আমরা তেহট্ট 1 ব্লক ও তেহট্ট 1 পঞ্চায়েত সমিতির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। থ্যাংক ইউ। আমি জয়েন্ট ভিডিওকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, সময়ের কণ্ঠকেও আমাদের তেহট্ট 1 নম্বর ব্লকে স্বাগত। থ্যাংক ইউ। আমি প্রথমেই যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মূলত আপনি দীর্ঘ বছর এই সার্ভিসে রয়েছেন। আপনি জয়েন্ট ভিডিও, তারপরে ভিডিও এবং একাধিক ব্লক সামলে এসেছেন। এখন এই তেহট্ট 1 নম্বর ব্লকে এসে কেমন আপনার অনুভূতি? খুবই ভালো। প্রথমে মনে হয়েছিল যে তেহট্ট একদম প্রান্তিক বাংলাদেশ বর্ডারের ব্লক, কিন্তু মনে মনে এটাও ভালো লাগলো যে ওখানে নিশ্চয়ই কিছু নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করবে। এত বিস্তীর্ণ বর্ডার এলাকায় আমার পোস্টিং হয়েছিল না, তো সেই আনন্দও ছিল যে না, আরেকটা অপরচুনিটি এইখানে এরকম পরিস্থিতিতে কাজ করার। এখানে এখানকার বর্ডার এলাকার দেখা, এখানকার মানুষদের সমস্যা কতটা আলাদা এবং সেখানে কতটা আমরা রাজ্য সরকারের তরফ থেকে পাশে দাঁড়াতে পারি, সেই সুযোগের হাতছানিও ছিল। এখন বিষয়টা হচ্ছে যে এই যে এখানে এসে আপনার কয়েক বছর হয়েও গেল, তো তাতে মূলত উন্নয়নমূলক কি কি কাজ আপনি আপনাদের দুটো পদ আপনার, ফলে সেই ক্ষেত্রে এই একজন সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসাবে আপনি তো এই ব্লকের মুখ্য প্রশাসক, ফলে আপনি কতটা ডেভেলপ বা কতটা কাজ করতে পেরেছেন আপনার এই সময়ে? খুব সুন্দর প্রশ্ন। প্রথমে বলি যে বিডিও শুধু দুটো পদ নয়, যিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার তিনি হচ্ছেন এক্সিকিউটিভ অফিসার অফ পঞ্চায়েত সমিতি, তিনি হচ্ছেন পঞ্চায়েত ইলেকশনের সময় পঞ্চায়েত রিটার্নিং অফিসার, তিনি সারা বছর অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, মানে যে আমাদের ভোটার লিস্ট সারা বছর 4টে কোয়ার্টারে কাজ হয়, সেটাও আমাদেরকে প্যারালি করতে হয়। এর পাশাপাশি বিডিও হচ্ছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মানে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ফাংশনও করতে হয়, ইনকোয়েস্ট, ডিসেন্টার, ল অ্যান্ড অর্ডার ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদেরকে করতে হয়। এর সাথে সাথে আমরা প্রোগ্রাম অফিসারও আছি বেশ কিছু প্রোগ্রামের। 100 দিনের কাজে আমরা হচ্ছি ব্লক প্রোগ্রাম অফিসার। আমরা আনন্দধারা স্কিমে আমি হচ্ছি ব্লক মিশন ডিরেক্টর। তো এই আমাদের নানা পরিচয়, আমাদের কাজের এতটা ভ্যারাইটি, এত ডাইভার্সিফাইড জব, সেই জন্যই বোধহয় এটা একটা আলাদা রং এনে দেয় আমাদের সার্ভিসে। বোর হওয়ার কোনো অবকাশ নেই, এবং কোনো একটা সময়ে যেটা আমাদের অসুবিধা যে আমরা বলতে পারবো না এতগুলো স্কিম চলছে, কারণ রাজ্য সরকার মানুষদের জন্য, বিশেষত প্রান্তিক মানুষদের জন্য নতুন নতুন স্কিম নিয়ে আসেন বারবার, যেন এই তালিকা কখনোই কোনো নির্দিষ্ট ইয়েতে করা যাবে না, ব্র্যাকেটিং করা যাবে না। তাই এটা আমাদের চাকরি জীবনে ভীষণ ভীষণ ভালো লাগার কথা। আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি, সেখানকার কালচার, মানুষের সাথে ইন্টার্যাক্ট করতে পারি, সেখান থেকে অনেক কিছু রপ্ত শেখার সুযোগ আমাদের থাকে। আর অবশ্যই মানুষের কাজ করা যদি কারোর ন্যাক থাকে তাহলে এই সার্ভিস তার কাছে অত্যন্ত প্রিয়। এবং এটা ঠিক কথাই যে আমি, এটা আমার বিডিও হিসেবে 3rd পোস্টিং। এর আগে আমার দীর্ঘ 10 বছর জয়েন্ট ভিডিওশিপে ছিল, এবং জয়েন্ট ভিডিও থাকাকালীন আমি ডিস্ট্রিক্ট লেভেলেও কাজ করেছি, এবং নোডাল অফিসারে ছিলাম এনআরজিএর। এবং তার সাথে সাথে হচ্ছে যে আমি স্টেট ইনস্টিটিউট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটা আমাদের অ্যাপেক্স ট্রেনিং ইনস্টিটিউট পিএনআরডি ডিপার্টমেন্টে, যেটা এখন ব্রাইপার্ট নামে পরিচিত, আমি সেখানেও ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কাজ করেছি। বই লেখার সুযোগও হয়েছে। আর বিডিও হিসেবে আমি সাউথ 24 পরগনার কুলপি ব্লকে ছিলাম, আরেকটা চ্যালেঞ্জিং ব্লক।
সেখানে 4 বছর ওপর ছিলাম। তারপর গলসি 2 ব্লক বর্ধমান জেলার, সেখানেও আমি পোস্টেড ছিলাম এবং এখানে আমার 1 বছর 2-3 মাস হলো। আহ, প্রত্যেকটা ব্লকই তার কিছু নিজস্ব প্যাটার্ন থাকে। সেই ইয়েতে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হয়। অ্যাডজাস্ট করে নিয়ে তারপর কিন্তু খুব ভাল লাগে সেখানকার সাথে একবার মানিয়ে নিতে পারলে তারপর হচ্ছে সেই বিভিন্ন সরকারি যে স্কিমগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। যেমন আমরা খুব গর্বের সাথে বলতে পারি যে দুয়ারে সরকার, যেটা আমার 2020 ডিসেম্বরে স্টার্ট হয়েছিল প্রথম পর্যায়ে, এবং প্রথম পর্যায়ে চালু হয়েছিল যে 9টা-10টা স্কিম দিয়ে। আজ সেটা দুয়ারে সরকার 9-এ পরিণত হয়েছে, 9টা অধ্যায় হয়ে গেছে এবং আমরা গত 1লা ফেব্রুয়ারি আমরা DS9 কমপ্লিট করলাম। এবং সেখানে স্কিমের সংখ্যা 37টা অফিসিয়ালি, প্যারালালি আরও 2-3টে স্কিম ছিল। যেমন হচ্ছে যে আমাদের হেলথ চেক আপ, ব্লাড, তারপর হচ্ছে কাফ, এগুলোর টেস্ট প্রত্যেকটা দুয়ারে সরকার ক্যাম্প ছিল। আমাদের SHGর হচ্ছে যে বিপণন প্রোডাক্টস আমরা বিপণন করেছি, সেই সার্ভিসটাও প্রত্যেকটা দুয়ারে সরকার ক্যাম্প ছিল। আমাদের লোকপ্রসাদ শিল্পীরা তাদের ইয়ে দিয়ে মনোরঞ্জন করার চেষ্টা করেছে, তাদেরকেও আমরা মানুষের কাছে এনে দিতে পেরেছি। ICDSের যে সুষম আহার কী সেটা বানিয়ে মায়েদেরকে সেটাকে ইয়ে দেওয়া, ডেমনস্ট্রেশন দেওয়া যে কীভাবে এই সুষম আহার, সুস্বাদু সুষম আহার বানানো যায় এবং যেটা বাচ্চারা সানন্দে খাবে, সেই ডেমনস্ট্রেশন আমরা দিয়েছি। এবং আমাদের এটা খুবই ভাল লাগে। এখন বিষয় হচ্ছে সন্দীপবাবু, এখানে এই ব্লকে আপনি আসার পরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের মধ্যে সবচেয়ে কোন প্রকল্প, যে প্রকল্প এই ব্লকে সবচেয়ে বেশি কাজ করতে পেরেছেন? আমি এই ব্লকে যেহেতু নভেম্বরে এসেছি, গত বছর নভেম্বর 2023, তো আমার সর্বপ্রথম ভাল লেগেছে, কোথাও একটা মনে খেদ ছিল যে 100 দিনের কাজটা আমাদের বন্ধ হয়ে গেছিলো। ইয়েতে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা আর ফান্ডিং পাচ্ছিলাম না, কিন্তু যে সকল লেবার 100 দিনের লেবার অতীতে কাজ করেছিল এবং তাদের বকেয়া মজুরি ছিল, সেটা নিয়ে মনে একটা খেদ ছিল যে লোকগুলো কাজ করেছে কিন্তু আমরা দিতে পারলাম না। এবং সেইটা আমরা একটা দারুণ সুযোগ পাই জানুয়ারি 2024 নতুন বছর যেন একটা নতুন সুসংবাদ নিয়ে এসেছিলো। রাজ্য সরকার ডিসিশন নেয় যে এই সমস্ত বকেয়া মজুরি হচ্ছে রাজ্য সরকার তার কোষাগার থেকে পেমেন্ট করবে এবং তার জন্য একটা খুব মেটিকুলাস একটা এক্সারসাইজ করতে হয়। সেই সমস্ত লেবারদের সন্ধান করা, তাদের জব, তাদের কাজগুলো হচ্ছে আইডেন্টিফাই করা, তারা কে কতদিন কাজ করেছিল, কত তার হয়েছে প্রদেয় মজুরি ছিল, অ্যাকাউন্টগুলো আছে কি না, নাকি ডরমেন্ট হয়ে গেছে, সেক্ষেত্রে হচ্ছে নতুন অ্যাকাউন্ট করা, খোলানো করে আমরা ফেব্রুয়ারি মাসে সেই সমস্ত বকেয়া মজুরি আমরা রাজ্য সরকারের তরফ থেকে আমরা সেগুলো সুষ্ঠুভাবে প্রদান করতে পেরেছি। এবং আমার খুব ভাল লাগে যে আমাদের 0 ট্রানজ্যাকশান ফেলিওর ছিল। এটা মানে এত হিউজ ট্রানজ্যাকশান, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান করতে গেলে কিছু ফেলিওর থাকেই, কিন্তু হচ্ছে সেখানে আমাদের ব্লকে আমরা মানে 0 ছিল। আমাদের একটাও অ্যাকাউন্ট সাসপেন্ডেড বা ডরমেন্ট বা হয়নি। তার কারণ হচ্ছে আমাদের টিম, একটা 1 ব্লকের টিম অত্যন্ত পরিশ্রম সহকারে, যত্ন সহকারে তারা নির্ভুল কাজটা সম্পন্ন করতে পারছিল। এইটা শুরু ছিল 2024-এর জানুয়ারি মাসের যদি বলি, ঠিক 2024-এর শারদোৎসব সময়টা আরেকবার স্মরণ করতে হয়। ঠিক তার আগে রাজ্য সরকার ডিসাইড করলো যে ঠিক আছে, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, যেটা গ্রামাঞ্চল আবাস যোজনা স্কিম ছিল, সেটাও আমরা টাকা পাইনি বহু বছর। রাজ্য সরকার ঠিক করেন যে যারা ওই কেন্দ্রীয় তালিকা, যারা অলরেডি স্যাংশন লিস্টে ছিল 2022 থেকে তারা আশায় ছিল যে তারা বাড়ির টাকা পাবে, কিন্তু তারা আস্তে আস্তে আশাহত হচ্ছিল যে বাড়ির টাকা পাচ্ছে না এবং তাদের অস্থায়ী বা কাঁচা বাড়িতে থাকতে হচ্ছিল। শারদোৎসব সেই সুসংবাদটা তাদের নিয়ে এলো। আমাদের প্রত্যেকটা ওই লিস্টেড বেনিফিশিয়ারি বাড়ির টিম করে আমরা 36টা টিম নামিয়েছিলাম। এবং সেই যখন জল, আমরা জানি এখন বর্ষা একটু বিলম্বিত হয়ে গেছে, বর্ষা অক্টোবরেও ছিল আমরা দেখেছি, কিন্তু ওই বর্ষা মাথায় দিয়ে কেউ বাইকে করে, কেউ টোটোয় করে, কেউ কাদা পায়ে হেঁটে, কিন্তু প্রত্যেকটা বাড়ি তারা ভিজিট করেছে, বেনিফিশিয়ারিদের শনাক্ত করেছে, তাদের তথ্য তুলেছে, তাদের তথ্য ডিজিটাইজ হয়েছে।
তাদের অ্যাকাউন্ট এন্ট্রি হয়েছে, ব্যাংকের সাথে কথা বলে যাদের অ্যাকাউন্টের সমস্যা ছিল সেইগুলো মেটানো হয়েছে, এবং আলটিমেটলি যারা যোগ্য বলে প্রতিপন্ন হয়েছে আমাদের সমীক্ষায়, তাদেরকে আমরা বাড়ির প্রথম কিস্তির টাকা তুলে দিতে পারছি। এই মানুষগুলো যে কি খুশি হয়েছে, যারা টিনের চালে বা খড়ের চালে ছিল, এবং যারা বহু বছর ধরে ভাবছিল বাড়ির টাকা আসবে আসবে আসবে, কিন্তু আশাহত হয়ে পড়েছিল। এই আশাহত থেকে আবার ইয়েতে ফেরা, আশার আলোয় ফেরা এবং তাদের স্বপ্ন সফল হওয়া, এ এই আনন্দ আমরা প্রত্যক্ষ করেছি মানুষদের চোখে মুখে, এবং এটা একটা আলাদা, আমার বলতে বলতে গায়ে কাঁটা দিচ্ছে। এই আনন্দ মানে এই চাকরিতেই সেটা সম্ভব। একেবারে তাই। এবং এই জায়গা থেকে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে এই আবাস যোজনার টাকা অনেক সময় যেটা অভিযোগ আসে যে বেশ কিছু টাকা ঠিকঠাক পৌঁছায় না, মানে যারা আবেদন করে তাদের কাছে, অর্থাৎ কাটমানির একটা অভিযোগ। এটা কতটা সত্য? সত্যিই কি তাই হয় বলে আপনি কি মনে করেন? তেহট্ট 1 ব্লকে আমি এরকম কোনো নিদর্শন পাইনি। কাটমানি আমার আগের ব্লক গলসি 2 ব্লক ছিল, সেখানেও এরকম কোনো নিদর্শন ছিল না। এখানে কাটমানির দেখুন, মানে এটা তো ঠিক যে আমাদের সমাজে কিছু লোক মানুষ কাজ করবে আর তাদের সমালোচনা হবে, এটা আমরা এড়াতে পারবো না। সমালোচক থাকবেই। তো আমাদের এখানে কোনো কাটমানির নিদর্শন নেই। আমরা সর্বদলের সদস্যদেরকে এটা ব্রিফিং করেছিলাম, স্টেক হোল্ডার্স মিটিং করে তাদেরকে স্পিরিটটা বুঝিয়েছিলাম, এবং তারা প্রত্যেকে আমাদেরকে প্রভূত সহযোগিতা করেছে। আমরা সকলের সহযোগিতায় যাতে একটাও গরিব মানুষকে কেউ ঠকাতে না পারে, তার ন্যায্য হক থেকে বঞ্চিত না করতে পারে, সে আবেদন আমরা সঠিকভাবে রাখতে পেরেছিলাম, এবং সকলে সেটা সদর্থকভাবে সাড়া দিয়েছে। তাই আমাদের এখানে এরকম কোনো নিদর্শন নেই। আমাদের ভয় ছিল এটাই যে অনেক সময় হয়, বেশ কিছু আমরা এবারও প্রত্যক্ষ করেছিলাম, যে বেনিফিশিয়ারি নেই, বাইরে আছে, আছে, বা আত্মীয়ের বাড়িতে রয়েছে, বা কেউ চিকিৎসার জন্য বাইরে আছে। তো তাদেরকে যথাসময়ে তাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করিয়ে বা নতুন বিকল্প অ্যাকাউন্ট খুলে তাদেরকে হচ্ছে যে বাড়িতে এই আবাস যোজনায় তাদেরকে সঠিক সময়ে অন্তর্ভুক্ত করা, এটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। এবং আমরা এই কাজে আমাদের ব্লকের সমস্ত কর্মচারী, আমাদের গ্রাম পঞ্চায়েতের সকল কর্মচারী, আমাদের পঞ্চায়েত সমিতির সকল পদাধিকারী সদস্য, গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য আমাদেরকে প্রভূত সহযোগিতা করেছে। দল মত নির্বিশেষে সবাই এটার গুরুত্ব উপলব্ধি করেছিল, সবাই যেন এটা অপেক্ষা ছিল, সবাই হাল ছেড়ে দিয়েছিল যে এরকম হয়তো হবে না, আসবে না। কিন্তু হ্যাটস অফ টু দি ডিসিশন অফ দি গভর্নমেন্ট, এটা মানে এত কাজের মধ্যেও এটাও মাথাতে ছিল, এবং আমাদের হাত দিয়ে সেই কাজটা সম্পন্ন হয়েছে। এই একটা খুব গর্ববোধ করার জায়গা। এবার আসি, বিষয় হচ্ছে যে এই ব্লকে, মানে ব্লকের ধরুন স্বাস্থ্যক্ষেত্রে কতটা ডেভেলপ হয়েছে? মানে এই ব্লক ধরুন বলতে গেলে সে ওদিকে নাজিরপুরও ছাড়িয়ে যাচ্ছে, খানিকটা বেশ বড় একটা জায়গা। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে অবশ্য মহকুমা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, এটা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, কিন্তু এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে মানে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বা নতুন কিছু এই পঞ্চায়েত সমিতি বা ব্লক থেকে কিছু কি নতুন কিছু করা সম্ভব হয়েছে? ঠিক বলেছেন, কারণ যদি আমাকে গ্রাম উন্নয়ন করতে হয়, জীবন জীবিকার মান উন্নয়ন করতে হয়, তাহলে অব্যর্থভাবে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো অটোমেটিক প্রাথমিক চয়েস হিসেবেই আসবে। এবং এখানে বলে রাখা ভালো যে আমরা লাকি যে তেহট্ট সাব ডিভিশনের মধ্যে, যেহেতু এটা সদর ব্লক, তেহট্ট 1 ব্লক, এবং আমাদের এখানেই আমাদের মহকুমা হাসপাতালটা, যেটা খুবই ব্যস্ত হাসপাতাল, এবং এখানে হচ্ছে অত্যন্ত ভালো পরিষেবা প্রদান করা হয়। এবং আমাদের যেটা বিপিএসসি, সেটা একটু দূরে, নাজিরপুর ছিটকা গ্রাম পঞ্চায়েতের অধীনে, এটা আমাদের থেকে একটু দূরে, আমাদের নর্দার্ন মোস্ট যে গ্রাম পঞ্চায়েত সেখানে আছে। তো একদিক দিয়ে ভালো, কারণ যেহেতু তেহট্টতে সাব ডিভিশন হসপিটালটা রয়েছে, যারা একটু পূব দিকে আছে, একটু দূরে আছে, তারা কিন্তু বিপিএইচসি সার্ভিসটা পাচ্ছে। মানে আস্তে আস্তে তাদের হেলথ সার্ভিস পেতে কারো কোনো অসুবিধা হচ্ছে না। আর এখন তো আরও সুবিধা হয়েছে টেলিমেডিসিন। এখন কেউ কল লক করে মানে ফোনেই তারা জানিয়ে দিচ্ছে তাদের সমস্যা, এবং তারা ফোনেই পরামর্শ পেয়ে যাচ্ছে, এবং তারা নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে ফ্রিতে সেই মেডিসিনগুলো পেয়ে যাচ্ছে। অতএব মানুষ যে রোগে পড়লে কাবু হয়ে যাবে, এবং তার মানে রোজগার বিহাল হয়ে যাবে, এবং তার বিষয় সম্পত্তি বিক্রি করতে হবে, সেই দিন শেষ। কারণ এখন একটি পরিবার যদি কোনো বড় রোগে আক্রান্ত হয়ে পড়ে,
তাহলে বিনা পয়সায় তার পরিবার হচ্ছে স্বাস্থ্যসাথীর অন্তর্গত যে কোনো টপ ক্লাস ক্লাস প্রাইভেট হসপিটাল বা সরকারি হসপিটালে বিনামূল্যে সেই চিকিৎসাটা সে পাচ্ছে। বাড়ির টাকা স্বাস্থ্যকেন্দ্রেও আসতে হচ্ছে না, বিকেলবেলায় সন্ধ্যেবেলায় সে টেলিমেডিসিনের মাধ্যমে সে ওষুধ পেয়ে যাচ্ছে, অর্থাৎ সে তার কর্মদিবস বৃদ্ধি করতে পারছে। এছাড়াও আমাদের আমাদের বেশ কিছু এখানে হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্র নির্মিত হয়েছে টপ ক্লাস ফেসিলিটি দিয়ে, যাতে মানুষগুলো এসে অলমোস্ট লাইক প্রাইভেট হসপিটালের মতোই সে যাতে পরিকাঠামো পায়, পরিষেবা পায়, সেদিকে নজর দেওয়া হয়েছে। এবং প্যারালালি আমাদের হচ্ছে যে যেই পঞ্চায়েতগুলো, যেহেতু আমরা পঞ্চায়েতকে স্থানীয় সরকার বলে থাকি, যাতে পঞ্চায়েতগুলোতে একজন আয়ুষ ডাক্তার পাওয়া যায়, সেটারও এখানে আমরা হয়েছে। আমাদের 3টে ভ্যাকেন্সি হয়েছিল, আমরা সেটাকেও হচ্ছে যে নিয়োগটা করে উঠতে পেরেছি। মানে মানুষ কিন্তু হাতের নাগালের মধ্যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে। আমি এবারে জয়েন্ট বিডিও জ্যোৎস্না খাতুনের কাছে আসবো। সেটা হচ্ছে যে ব্লকের সমবায়, এই সমবায় গোষ্ঠী এই ধরনের বিষয় নিয়ে বেশ খানিকটা দায়িত্ব নিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলুন যে এই ব্লকে সমবায় সমিতি বা সমবায় গোষ্ঠী তারা কি সঠিকভাবে পরিচালনা করে বলে আপনার সেটা মনে করেন, বা কেমনভাবে তারা? আমাদের 11টা গ্রাম পঞ্চায়েতে টোটাল 11টা এসএইচজি মানে সংঘ আছে, ক্লাস্টার। সেই ক্লাস্টারগুলোর পরিচালনার দায়িত্ব আমাদের, তার জন্য একজন অফিসার আছেন, ডব্লিউডিও, উইমেন ডেভেলপমেন্ট অফিসার, এবং তার নোডাল হিসেবে আমি আছি। তো টোটাল বিষয়টা খুব ভালোভাবেই আমরা মনিটরিং করি, কারণ বর্তমানে এসএইচজির মেয়েদের আরও বেশি দেওয়ার জন্য, মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য প্রচুর ব্যবস্থা গভর্নমেন্ট নিয়েছে। তার একটা পার্ট হচ্ছে যেমন ইউনিফর্ম স্টিচিংয়ের যে ব্যাপারটা, তো সেটা আমরা খুব ভালোভাবে মনিটরিং করি, যাতে প্রত্যেকটা মহিলারা যাতে এই স্টিচিংয়ের স্কোপটা পায় এবং তারা এটার থেকে একটা আয় তারা করতে পারে। এবং এর পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা, আমাদের একটা ক্লাস্টার আছে যেটা ছিটকার যে ক্লাস্টার, সেই ক্লাস্টার কিন্তু আইসিডিএসের নিউট্রিশনাল সাপ্লিমেন্টস সাপ্লাই দেওয়া, তেল মশলা ইত্যাদি সাপ্লাই দেওয়া, সেই কাজটাও করে। এর পাশাপাশি যেটা বলার সেটা হচ্ছে ইন ফিউচার আমাদের 5টা এসএইচজি ক্লাস্টারের আর কি মানে সংঘের ইলেকশন হতে চলেছে খুব তাড়াতাড়ি। তো মার্চ মাসেই সেটা নমিনেশন নেওয়া হবে। তো ইলেকশনটাও আমাদেরকে টোটাল বিষয়টা আমাদের দেখতে হবে। তো অল টোটাল মিলিয়ে এসএইচজির কন্ডিশন মানে মেয়েদের যাতে সমস্ত রকমের সুযোগ সুবিধা আমরা ব্লক এন্ড থেকে দিতে পারি, সেই চেষ্টা আমরা অলওয়েজ করি। স্যার তো অলওয়েজ রয়েছেন সমস্ত জিনিস মনিটরিং করার জন্য। অ্যাকচুয়ালি এই যে ড্রেসের স্কুলে ইউনিফর্মের ক্ষেত্রে এটা অনেকে মানে গার্ডিয়ানদের একটা কমপ্লেন থাকে যে খুব একটা উন্নত ড্রেস তৈরি হয় না, সেক্ষেত্রে কি নজরদারি হয়? অ্যাকচুয়ালি তন্তুজ বলে যে আছে, সেখান থেকে আমাদের ইউনিফর্মের মেটেরিয়াল আসে, এবং আমাদের যে ইউনিফর্মের মেটেরিয়াল আসে হোয়াইট আর ব্লু, এই দু ধরনের কাপড় আসে আর কি। তো সেগুলো আমাদের যে কাটিং নোডাল আছে সেই কাটিং নোডাল কাটিং করে। এখানে একটা সেন্ট্রালাইজ কাটিং নোডাল, যেটা আমাদের ব্লকে না, সেটা তেহট্ট 2 ব্লকে। তো আমাদের সাব ডিভিশনের কাটিং নোডাল ওইটা, ওখান থেকে কাটিং হয়ে মেটেরিয়ালগুলো আমরা আমাদের এসএইচজিদের মানে সংঘদেরকে আমরা সাপ্লাই দিয়ে দিই, এবং সংঘগুলো সেগুলোকে স্টিচিং করে। হ্যাঁ, স্টিচিং তারাই করে, এসএইচজির মেয়েরাই নিজেদের তাদের সেলাই মেশিন আছে। তো এগুলো কি ভেরিফিকেশন করেন অনেক সময়? হ্যাঁ, অবশ্যই আমরা টাইম টু টাইম এগুলো মনিটরিং হয়, আমরা ভিজিটে যাই এবং জেলার থেকেও আধিকারিকরা আসেন ভিজিট করার জন্য। স্যার, আমরা জেলার আধিকারিক যিনি আছেন, আমরা সবাই মিলে ভিজিট করি, এবং সত্যিই মেয়েরা সেলাই করে, সেই জিনিসগুলো হয়। আর ইউনিফর্মের যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রত্যেকটা স্কুলের আমরা ইউনিফর্ম কাটিংয়ের আগে আমরা কিন্তু স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু মেজারমেন্ট নিই, এবং সেটা কিন্তু ক্লাস্টারই করে, মানে আমাদের সংঘই করে, এবং সেই মেজারমেন্টের রিপোর্ট নেওয়ার পর সেই মেজারমেন্ট অনুসারে কিন্তু কাটিং হয়। কাটিং হওয়ার পর স্টিচিং হয়ে আমরা লোগো টোগো লাগিয়ে ওগুলোকে আমরা সাপ্লাই দিই। তবে মনিটরিং হয় এবং আমরা ইন্সপেকশনও হয় আর কি স্টিচিংয়ের। আচ্ছা আচ্ছা, একটু সংযোজন করতে পারি? হ্যাঁ, অবশ্যই। খুবই ভালো বলেছে, একটু সংযোজন করা। যে দেখুন মানে আমাদের ছোটোবেলাটায় আমাদের দাদাদের দিদিদের ছোটোবেলাটায় যদি একটু স্মরণ করি, আমার মনে আছে আমাদের এরকম তখন গ্রামের প্রাইমারি স্কুলে পড়তাম, তখন ইউনিফর্মের ব্যাপার থাকতো না, ঠিক আছে। এবং ছিল বাবা একটা টিনের বাক্স কিনে দিয়েছিলেন, সেই টিনের বাক্স নিয়ে চপ্পল পরে যেতাম।
এবং খুব খিদে পেলে স্কুল থেকে চলে আসতাম। তো হচ্ছে যে এইটার কতটা পরিবর্তন হয়েছে, মানে এটা আমরা এখন জানি যে এখন একটি বাচ্চা স্কুলে গেলেই সে 2 সেট ইউনিফর্ম পাচ্ছে। স্কুলে গেলে তার দ্বিপ্রাহরিক আহার সুনিশ্চিত এবং সেখানেও হচ্ছে মান উন্নয়ন করা হচ্ছে, বারবার, যাতে তারা পুষ্টির আকর্ষণটাও সেখানে থাকে। বেশ কিছু স্কুলে আমরা স্মার্ট ক্লাস করছি সরকারি তহবিল থেকে, ইয়েস, ঠিক আছে, এবং প্রাধান্য পাচ্ছে আমাদের প্রান্তিক মানুষরা, মানে যেমন নফরচন্দ্রপুরে হচ্ছে আমরা স্মার্ট ক্লাস রুম করছি, তিহট্ট হাই স্কুলে আমরা স্মার্ট ক্লাসরুম করছি, যাতে যেগুলো আমাদের মহানগরে যে সব কয়েকটা ক্লাসরুম থাকে যেখানে অডিও ভিডিও প্রেজেন্টেশন ইন্টারনেট কানেকশান সহ আমরা তাদেরকে ইন্টারন্যাশনাল এক্সপোজার দিতে পারি যে কোনো লার্নিং ইনপুটের, সেইটা আমরা প্রান্তিক মানুষের কাছে গ্রামের স্কুলেই সেটা আমরা ব্যবস্থা করার করছি আর কি। ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকার এটার জন্য আমাদের অর্থ দেয়, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টও দেয়, আমরা সেদিকে যাচ্ছি। এবার ইউনিফর্মে আপনি একটা বললেন যে অভিযোগ তো টুকটাক থাকেই, অভিযোগ না থাকলে একটা মানোন্নয়নের একটা স্পৃহা বা যে এটা থাকতো না, কিন্তু এক্ষেত্রে বলে রাখা ভালো যে কাপড়টা, ফ্যাব্রিকটা মার্কেট থেকে কেনাই যেত, বড় বাজার থেকে, কিন্তু যে কাপড়টা কেনাটাও সেখানেও ভাবনা চিন্তা যে আমরা আমাদের যারা স্থানীয় তাঁতি, যারা তাদেরকে প্রোৎসাহন দিতে হবে, যে কারণে তন্তুজ থেকে নেওয়া, যে আমরা আমাদের ইন্ডিজেনাস প্রোডাক্ট, ইন্ডিজেনাস সার্ভিস, ইন্ডিজেনাস লেবার সব কিছু আমরা সেলফ রিলায়েবল যাতে হতে পারি, যে ওরাই কাপড় বুনছে, ওরাই ফ্যাব্রিক তৈরি করছে, ঠিক আছে, আমরা সেটা সরকারি সংস্থার মাধ্যমে নিচ্ছি এবং তাদের হাতে পৌঁছে দিচ্ছি। এবার এটা বুঝতে হবে যে আমাদের এসএইচজি মেয়েরা, তারা সেলাইয়ের কাজ যারা পটু, কিন্তু শুধু তাদেরকে দিয়ে হবে না, আমাদের বাড়াতে হবে, কারণ আমাদের এত স্কুল, 206 স্কুল এবং এত স্টুডেন্ট, এই এত স্টুডেন্টের যোগান সময়ের মধ্যে দিতে গেলে আমাদেরকে অনেক মেয়েদের ইনভলভ হতে হবে। তাদের একদিকটা যেমন তাদের একটা নিশ্চিত আয় হচ্ছে, রোজগার হচ্ছে, তাহলে তাদের ক্যাপাসিটি বিল্ডিংও হচ্ছে। তারা তাদের ট্রেনারদের কাছ থেকে, ট্রেনার কারণ না, অন্য এসএইচজির মেয়েরা যারা এই কাজটা আরেকটু বেশি পটু, তাদের আরেকটু বেশি অভিজ্ঞতা আছে, তারা আরও ওয়েল ট্রেন্ড হাতে কলমে, তাহলে তাদের কাছ থেকে শিখছে। এবার করতে গিয়ে মাঝে সাঝে মাপের একটু 19-20 হয়ে যায়, পকেটটা হয়তো একটু উঁচু নিচু হয়ে যায়, তো এই অভিযোগ থাকেই। সঙ্গে সঙ্গে দেন দেয় যখনই কমপ্লেন হয় যে একটু খাটো হচ্ছে বা একটু হচ্ছে, দেন দেয় সেটা আমরা রিপ্লেস করে দেওয়ার রাখি। তো ভালো, এই ধরনের ক্রিটিসিজম আমাদের যে সামান্যতম ভুলের যে অবকাশ থাকে সেটাকেও আমরা সংশোধন করে নেওয়ার জায়গা থাকে। আর ইন্সপেকশন খুব রিগোরাস হয়, জয়েন্ট মিডিয়া ম্যাডাম, ডাব্লিউডিও ম্যাডাম, আমরা যাই এবং ওদের কি হয় যে ওদের আপনার যেটা হচ্ছে সেটা হলো যে অনেক সময় তারা ড্রেস তৈরি করার ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই, এমনও অনেক সময় হয়ে থাকে। সেরকম কি কখনো এরকম এখানে কিছু কিছু জিনিস রয়েছে বলে? ভালো, মানে আমাদের একটি ফান্ড আছে আনন্দধারাতে, সিআইএফ ফান্ড। সিআইএফ ফান্ডটা সংঘকে দেয়া হয় যাতে তারা এসএইচজির মেয়েদের মধ্যে ইন্টারলেন্ডিং করতে পারে। এই এই ইন্টারলেন্ডিংয়ের মাধ্যমে আমরা যেটা জোর দিয়েছিলাম যে দেখো, বাড়িতে প্রোডাকশান করলে একরকম বিক্ষিপ্ত, যদিও এটা হয় বিভিন্ন এসএইচজিরা তারা বাড়িতে ইয়েতে করে, কিন্তু আমাদের যে সংঘ বিল্ডিং রয়েছে, প্রত্যেক সংঘর একটি নির্দিষ্ট কার্যালয় আমরা করে উঠতে পেরেছি, এক্সক্লুসিভ অফিস, মানে কর্পোরেট স্তরে নিয়ে যাওয়ার একটা উদ্যোগ, ঠিক আছে। হ্যাঁ, তো হচ্ছে যদিও ওটা ওয়ার্কশপ হিসেবে বা স্টিচিং ইউনিট হিসেবে অতটা বড়সড় নয়, তবে আগামী দিনে হবে এটা আমি নিশ্চিত, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমরা এটা তাদেরকে বলি যে ভাই, সিআই ফান্ডটা কাজে লাগিয়ে আপনারা আপনাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করুন, যাতে আগামী দিনে এরকম ম্যাসিভ ওয়ার্কশপ, টিচিং ইউনিট, প্যাকেজিং ইউনিট, ডিস্ট্রিবিউশন ইউনিট, এদিকে যেতে হবে। এবং হচ্ছে যে আমাদের সিআইএফটাকে আমাদের 73 ব্লকে আমরা সবচেয়ে ভালো ব্যবহার করতে পেরেছি ইন্টারলেন্ডিংয়ে, মানে মাল্টিপল টাইমস এটা সার্কুলেট হয়েছে মেয়েদের মধ্যে। তার মানে তারা ওটা বুঝতে পেরেছে যে সিআইএফটাকে আমাদের মানিটাকে রোল করতে হবে, যে মানি বিগেটস মানি, এই তত্ত্বটা মেয়েরা শিখছে, বুঝছে, এবং তাতে আমাদের মানে মা বোনেদের অনেকটা উপকার হচ্ছে বলে মনে করি। এখন বিষয় হচ্ছে যে রাস্তাঘাট,
এই রাস্তাঘাট নিয়ে আপনার কি মানে রাস্তাঘাট নিয়ে অনেক সময় এখন দেখা যাচ্ছে যে রাস্তাঘাট কতটা সম্পন্ন করতে পেরেছেন আপনি গ্রামীণ রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে? আহ, রাস্তাঘাটের কথা যেটা বলার সেটা হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতি থেকেও তো বিভিন্ন রোডের আমরা ধরি। তার পাশাপাশি পঞ্চায়েতও নিজের যে এলাকার উন্নয়নের জন্য তারা গ্রাম সংসদ ভিত্তিক থেকে মানে গ্রাম সভা থেকে উঠে আসা প্রত্যেকটা মেম্বারের দেওয়া তালিকা থেকে প্রায়োরিটি বেসিসে যে রাস্তাগুলো সত্যিই খুব অবস্থা খারাপ সেগুলোকে তারা ধরার চেষ্টা করে, তাদের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে ধরার চেষ্টা করে এবং সেগুলো কাজ চলছে, টিল নাও কাজ চলছে। স্যার নেক্সটটা বলে দেবেন স্যার, আপনি একটু। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা ধরতে চাইছি যে আপনার এই ব্লকে যেহেতু এই সরকারের তৃতীয় টার্মের শেষ মন্ত্রিসভার বৈঠক হয়ে গেছে এবং আগামী 12 তারিখ বাজেট পেশ হবে বিধানসভায়, অর্থাৎ 2026-এ মে মাসের মধ্যে ভোট কমপ্লিট করতে হবে। ফলত আমি বলতে চাইছি যে রাজ্যে মানে একেবারে মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি সকলকে নিয়ে বৈঠক করে যেটা বলছেন যে জেলাতে সমস্ত প্রকল্পের কাজ খুব দ্রুত কমপ্লিট করা এবং জেলা শাসকও সেই সঙ্গে ভিডিও কনফারেন্সে ছিলেন, তাতে যে সমস্ত টাকা দেওয়া হয়েছে সেগুলো ইউটিলাইজ যাতে খুব দ্রুত হয় এবং টাকাগুলো যাতে ব্যবহার হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বললাম যে রাস্তাঘাট কতটা আপনি সম্পন্ন করতে পেরেছেন যেগুলো আপনার পক্ষে সম্ভব, বা স্কুলের ফার্নিচার এবং সেই সাথে এই যেমন ধরুন ইউনিফর্মের যে বিষয়গুলো রয়েছে, ওভারঅল মানে কতটা কাজ সম্পন্ন করা আপনার পক্ষে সম্ভব হয়েছে? আমাদের রাস্তা অনেকটাই, রোড নেটওয়ার্ক আমাদের অনেকটাই বেড়েছে। আমরা অনেক কাঁচা রাস্তা বা ভঙ্গুর রাস্তা আমরা ওটাকে পাকা রূপ দিতে পেরেছি। এর জন্য আমাদের 15 ফিনান্স কমিশনের টাকা সবচেয়ে বেশি ব্যয়িত হয়েছে। পাশাপাশি আমরা রাজ্য অর্থ কমিশনের টাকা, আমাদের অন্যান্য স্কিমেটিক ফান্ডও এতে ইউজ হয়েছে। বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এই থেকেও আমরা সদ্য খুব বড় বড় 2-3টে রাস্তা পেয়েছি এবং সেগুলোর প্রক্রিয়াকরণ আমাদের চলছে। এবং আমরা আমার মনে হয় যে আর বোধহয় আগামী কয়েক বছরের মধ্যে আমরা প্রান্তিক গ্রামেও সব পাকা রাস্তায় তো অলরেডি সব কভার্ড হয়ে গেছে। আপনি দেখবেন যেগুলো একদম সরু গ্রামের যেটা এগুলো একসময় আল ছিল সেগুলো সবই এখন কংক্রিট রোডে পরিণত হয়েছে। আর এমনি যেগুলো মেন রাস্তা, একটা ব্লক থেকে আরেকটা ব্লককে কানেক্ট করা বা সাব ডিভিশন, এগুলো অলরেডি ব্ল্যাকটপ রাস্তাতে কনভার্ট হয়ে গেছে এবং যেখানে যেখানে আমাদের খাল বিল নদী নালা রয়েছে সেখানে পাকা একটা কালভার্ট হয়ে গেছে বা নির্মীয়মান অবস্থায় রয়েছে। যোগাযোগ অনেকটাই মসৃণ হয়েছে। এবার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসাবে এই ব্লকে পরবর্তীতে কি কি প্ল্যানিং আছে, মানে এখন কি কি পরিকল্পনা রয়েছে যেটা করতে পারেননি বা করতে যাচ্ছেন? হ্যাঁ, আমি আপনার আগের প্রশ্ন এবং এটারও মানে আগের প্রশ্নের একটু জের থাকবে এই প্রশ্নটার সাথে। সেটা আমরা ভীষণ লাকি, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার মানে শ্রী এস অরুণ প্রসাদ স্যার, স্যার স্যার ইজ এক্সেপশনালি মানে অন্যরকম স্যার। হ্যাঁ, স্যারের মনিটরিং পদ্ধতি অন্যরকম। আমাদেরকে সব সময়, আমরা অনেক সময় যেহেতু দিনে আমাদের 12 ঘন্টা মতো কাজ করতেই হয়, ঠিক আছে, কিছু কিছু সময় তার থেকেও বেশি কাজ করতে হয়, 10-12 ঘন্টা কাজ করতে হয়, নৈমিত্তিক কাজ করতে হয়। কোথাও আমাদের নতুন কিছু চিন্তা ভাবনা জড়তা চলে আসে, হ্যাঁ, এটা কাজ করতে হয়। সেখানে আমরা এই যে ইনপুটটা, এটা আমাদের মাননীয় জেলা শাসক মহাশয়ের থেকে পাই। স্যার বলেন যে সেই 15 ফিনান্স থেকে তোমরা আনটাইড থেকে রাস্তা করছো, টাইড থেকে কভার ড্রেন করছো, সুকপিট করছো, মানে পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেম পাবলিক প্লেসে সেগুলো করছো, কমিউনিটি টয়লেট করছো। ওয়াই নট ইউ আর থিঙ্কিং সামথিং ডিফারেন্ট? আইসিডিএস সেন্টারগুলোকে সেগুলোকে অ্যাট্রাকটিভ করার কথা। প্লে স্কুলগুলোকেও একটু প্রাইভেটাইজড লুক দেওয়ার, মানে প্লে স্কুল মানে আইসিডি সেন্টার যেন প্লে স্কুলের আদলে প্রকট হয়। তাহলে এইটা হ্যাঁ 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 এইটা আমরা বেশ কয়েকটা ধরেছি এবং আমাদের ধোপট্ট চাঁদেরঘাটে কমপ্লিটও হয়েছে এবং ওগুলোকে যে খুব প্লেফুলি তুলে ধরা হচ্ছে দেওয়ালে,
হচ্ছে লার্নিং মেটেরিয়ালগুলো ওয়াল পেন্ট হিসেবেই থাকছে, যে ঢুকলেই তার যেন একটা ভালো লাগার জায়গা। এবং আমরা বেশ কিছু আইসিডিএস সেন্টার ইলেকট্রিফিকেশান করেছি, তাতে হচ্ছে পাম্প ড্রিভেন ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেম করেছি। ইলেকট্রিফিকেশান করার সাথে সাথে তাদেরকে মাননীয় জেলা মশাই টিভি দিয়েছেন, যাতে ডিস্ট্যান্ট লার্নিং বাচ্চাদেরকেও যাতে নতুন নতুন অভিনব যে লার্নিং ইয়ে ইনপুটস সেগুলো যাতে আমরা ওগুলো তাদেরকে দিতে পারি। এবং এতে আমাদের আইসিডিএস সেন্টারগুলোতে মানে অ্যাটেন্ডেন্সের হার অনেকটা ইয়ে হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা ওনার কাছ থেকে বিভিন্ন এমন এমন ইনপুট পাই যেগুলো সত্যি হচ্ছে যে ভাবি যে হ্যাঁ, ভাবতেই পারিনি এরকমও করা যেতে পারতো। আর স্যার খুব রিগোরাসলি মনিটরিং করেন আমাদের। অলমোস্ট এভরি ডে উন্নয়নমূলক কাজ খতিয়ান নিয়ে আমাদের মনিটরিং হয়, যেখানে একদিকে যেমন কোয়ান্টিটেটিভ ইভ্যালুয়েশন হয়, প্যারালালি কোয়ালিটি অ্যাসপেক্টটাও ইয়ে হয়। এবং স্যার প্রচুর ফিল্ড ভিজিট করেন। এবং গভর্নমেন্ট একটা রিসেন্টলি একটা স্কিম ইন্সপেকশন পোর্টালও লঞ্চ করেছে, সেখানে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের 73 ব্লকে হাইয়েস্ট ইন্সপেকশন আছে। কারণ আমরা যত বেশি ইন্সপেকশন করব আমরা তত বেশি হচ্ছে একটা তার প্রভাব পড়বে, যারা হচ্ছে কনস্ট্রাকশন কাজে যুক্ত তাদের মনেও সেই ইয়েটা থাকবে, ভয়টা থাকবে। এবং আমরা স্পটে গেলে সেই স্কিমের টুকিটাকি ত্রুটি যদি দেখতেও পাই, তাহলে সেগুলোকে আমরা মেক গুড করে উঠতে পারি। তো হচ্ছে স্যার যেহেতু কোনো বিরাম নেই, অলমোস্ট এভরিডে মনিটরিং, এবং মনিটরিংয়ের পাশাপাশি স্যারের অভূতপূর্ব পরামর্শ আমরা পাই। এবং আমরা খুবই স্নেহধন্য যে আমাদের মাথার উপর আমাদের মাননীয় জেলা শাসক মহাশয় রয়েছেন, ওনার পরামর্শতে আমরা অনেক নতুন নতুন কিছু আমরা করে উঠতে পারি। এবং একদম রিসেন্টলি গতকালই হচ্ছে আমরা একটা ডিজাইন নিয়েছি। আমরা একটু আগেই বললাম যে আমাদের মহকুমা হাসপাতালটা আমাদের এখানেই, আমাদের সুপারিনটেনডেন্ট হসপিটাল এবং বিএমওই সাহেব ওনারা এসেছিলেন, যে আমাদের এখানে যে যক্ষ্মা রোগী রয়েছে 6টা গ্রাম পঞ্চায়েতে 48 জন যক্ষ্মা রোগী রয়েছেন, তাদেরকে যদি কোনো নিউট্রিশনাল সাপোর্ট দেওয়া যায়, তো আমরা দেনান্দিয়ার কালকেই আমরা ডিসিশন নিই যে তাদেরকে আমরা পিওরলি প্রোটিন বেসড ডিম, দুধ এই ধরনের আমরা 6 মাসে তাদেরকে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট আমরা করব। এবং তাতে হচ্ছে ওনারাও ভাবতে পারেনি যে এত ইনস্ট্যান্টলি হচ্ছে রিড্রেস করা যাবে। তো এই ধরনের কিছু যারা রয়েছে, আমরা বিভিন্ন আউটরিচ ক্যাম্পে আমরা যারা হাঁটতে চলতে অতটা সক্ষম নয়, তাদেরকে আমরা আউটরিচ করি, যাতে তারা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কনসেপ্টটা আমরা যতটা পারি আমাদের সাধ্যমতো আমরা সেটাকে করার চেষ্টা করি। আরও ভালো করা যেত যদি আমাদের সমস্ত পোস্ট যদি ফুলফিল থাকতো। বেশ কিছু ভ্যাকেন্সি রয়েছে, মানে আমাদের যদি আরেক কিছু এক্সটেন্ডেড হ্যান্ডস পাই, তাহলে আমরা আরও ভালোভাবে হচ্ছে যে খুব সময়ের সাথে হচ্ছে এটা করতে পারবো পৌঁছাতে। যেমন গ্রাম পঞ্চায়েতগুলোতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারির একটা শর্টেজ রয়েছে, অনেকে রিটায়ার করে গেছেন। তো সেই রিক্রুটমেন্টগুলো হয়ে গেলে, মানে ম্যান পাওয়ার স্ট্রেন্থেনিং যদি হয়ে যায়, তাহলে ডেফিনেটলি সেটা ম্যানিফেস্টেড হবে সার্ভিস ডেলিভারিতে। এবারে দুয়ারে সরকারের কতটা সফল করতে পারলেন, মানে দুয়ারে সরকার ক্যাম্পে? আমাদের দুয়ারে সরকারে এবারে আমরা ভাবতে পারিনি, অ্যাকচুয়ালি ইফেক্টিভলি 8 দিন ক্যাম্প হয়েছিল, 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি অবধি 8 দিন ক্যাম্পে। আমাদের ফুটফল ছিল 36,000, 36,000 আমাদের ফুটফল হয়েছিল। এবং আমরা 33,000 মতো ফর্ম পেয়েছি। সেই 33,000 ফর্মের মধ্যে অলমোস্ট 30,000 ফর্ম আমরা কিন্তু ডিসপোজ করে দিয়েছি। যদিও আমাদের 28শে ফেব্রুয়ারিতে সময় রয়েছে, আমরা 28শে ফেব্রুয়ারি মাথাতেই রাখছি না। আমরা হচ্ছে যে চেষ্টা করছি যে লেটেস্ট 15-16 ফেব্রুয়ারির মধ্যে সেই সার্ভিস ডেলিভারি কমপ্লিট করে দেবো, টু কিপ আপ টু দ্য রেপুটেশন যে দুয়ারে সরকার মানেই হচ্ছে এটা হচ্ছে টপ মোস্ট প্রায়োরিটি এবং মোস্ট এক্সপিডিশিয়াসলি হচ্ছে এই সার্ভিস ডেলিভার্ড হবে মানুষের কাছে। সেই স্পিরিটটাকে আপহেল্ড করার জন্য আমরা এটাকে তৎপরভাবে, এবং আমাদের ব্যাক এন্ডে রাত্রেবেলা তো পোর্টালগুলো অ্যাকচুয়ালি উই আওয়ার্স অফ দ্য ডে, মানে একটু রাতের দিকে খুব ফাস্ট কাজ করে। কেন আমাদের হচ্ছে যে রাতের দিকে আমরা কিছু ডেটা এন্ট্রি অপারেটরকে করে রাখি, ফিক্স করে রাখি ওই সময়টাকে ক্যাপিটালাইজ করার জন্য। অসাধারণ। আমার এই সময়ের কণ্ঠে, আমাদের সময়ের কণ্ঠের সঙ্গে ছিলেন 73 1 নম্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সেই সাথে জয়েন্ট ডেভেলপমেন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার। দুজনকেই অনেক ধন্যবাদ এবং অনেক বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এবং আগামীতে
এই যেগুলো শুনলাম সেগুলো নিয়ে কিছুটা একেবারে নিজেই বা সময়ের কণ্ঠের কোনো প্রতিনিধিকে পাঠিয়ে সরেজমিনে দেখে পরবর্তীতে আবার আপনাদের নানা বিষয় এই সংক্রান্ত নানা বিষয় আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময়ের কণ্ঠ।